হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম। পর্ষদের টেস্ট পেপারে আমরা এর আগের ক্লাসে 410 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করেছি। আজকে আমরা তার পরবর্তী যে পেজটা আছে সেটা ইংলিশের পেজ আছে, সেটা আমরা বাদ দিচ্ছি। তারপরে 417 পাতার ম্যাথের কোশ্চেন আছে, সেটা আজকে একটা ক্লাসে আমরা সলভ করবো। দেখো, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা ক্লাস 10-এর ম্যাথের বই, এবিটিএ টেস্ট পেপার, রায়মার্টিন টেস্ট পেপার, সালের কোশ্চেন 2017 থেকে 2024 সালের ম্যাথের কোশ্চেন, যেটা পুরোপুরি সলভ করা আছে, সমস্ত আলাদা প্লেলিস্টে সমস্ত কিছু রাখা আছে। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করবো আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমরা এবার পর্ষদের টেস্ট পেপার সলভ করছি। পর্ষদের টেস্ট পেপার সলভ হয়ে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারে 36 নম্বর করে শর্ট কোশ্চেন কমপ্লিট হলে আমরা বড় কোশ্চেন সলভ করবো। তোমরা জানাবে কমেন্টে যে কিসের বড় কোশ্চেন, পর্ষদের না এবিটিএ টেস্ট পেপারের কিসের বড় কোশ্চেন সলভ করে দিলে ভালো হয়, বা কোন কোন পেজগুলো সলভ করলে ভালো হয়, তোমরা কমেন্টে জানাবে, আমরা সেই অনুযায়ী সলভ করে দেবো। ওকে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, 417 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করবো। একের দাগের 1 থেকে শুরু করছি। একের দাগের 1-এর কোশ্চেন বলেছে, বার্ষিক 10% হার সরল সুদে 6000 টাকার 4 মাসে সুদ আসলে কত হবে? তাহলে 6000 টাকা, এটা হচ্ছে 6000 টাকা। 6000 টাকার পি আর হচ্ছে 10%। ঠিক আছে, 4 মাস মানে কত বছর? এই যে 12 মাস ইজ ইকুয়াল টু, তোমরা জানো 1 বছর। তাহলে 1 মাস ইজ ইকুয়াল টু 1-এর 12 বছর, আর 4 মাস ইজ ইকুয়াল টু সহজ নিয়ম 4-এর 12 বছর হবে, 3 দিয়ে কেটে দিলে 1-এর 3 বছর। তাহলে 4 মাস ইজ ইকুয়াল টু 1-এর 3 বছর, এটা খেয়াল রাখবে। এইভাবে মাস থেকে বছরে কনভার্ট করা যায়। ঠিক আছে, তাহলে এইটা ইন্টু 1-এর 3 বছর বাই 100, এত টাকা। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা 6000, এটা 10, আর এটা একটা উপরে থাকবে, 100 নিচে, আর 3টা নিচে চলে আসবে। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 600-কে 3 দিয়ে ভাগ করলে 200 হয়ে যায়। তাহলে এটা হয়ে যাচ্ছে 200 টাকা। তাহলে 200 টাকা সুদ হচ্ছে। আর তাহলে বলছে সুদ আসলে কত পাবে? তাহলে সুদ আসলে পাবে 6200 টাকা। অপশন বি তে আছে, এটা অপশন বি তে আছে 6200 টাকা। ঠিক আছে, তাহলে একের এটা অপশন বি, 6200 টাকা। দুইয়েরটা দেখো, দুইয়ের বলেছে x is to y 5:1 হলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার is to x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত? তাহলে x is to y 5:1 সহজেই পারবে। দেখো, তার মানে x by y is equal to 5/1। ঠিক আছে, এবার বর্গ যদি করে নিই আমরা এইটা, তাহলে এটা 25/1 হয়ে যাবে। আমরা যোগভাগ প্রক্রিয়া জানি, যোগভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর। তার অপোজিটটা করছি, ভাগযোগ প্রক্রিয়া বা বিয়োগ ভাগ প্রক্রিয়া যেটা বলে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে মাইনাসের উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাবে 25 - 1 বাই 25 + 1। তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 25 - 1 24, 25 + 1 26, হয়ে যাচ্ছে 12/13। 12/13 হচ্ছে। দেখো, তাহলে অপশন বি, এটা অপশন বি, এটা অপশন বি হচ্ছে, এটা অপশন বি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 12:13। দেখে নিন প্রসেসগুলো। 3-এর দাগের সলভ করবো। দেখো এবার 3-এর দাগের বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর পি যে কোনো একটি বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর, ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি আর ওপি 12 সেমি। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর পি যে কোনো একটি বিন্দু হলে, এই যে এইটা মনে করো পি, এইখানে এটা পি বিন্দু, এটা ও কেন্দ্রবৃত্ত। এবার দেখো কি বলে দিয়েছে, বলা আছে বৃত্তের ব্যাসার্ধ 13 আর ওপি 12। এই যে ওপিটা 12 বলা আছে আর বৃত্তের ব্যাসার্ধ 13 বলা আছে, তাহলে এইটা দূরত্বটা সর্বনিম্ন দূরত্ব আমরা ভাবছি এটা লম্ব দূরত্ব হবে। তার মানে এটা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, ও পি কিউ যদি করে দিই, এটা ও পি কিউ ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা ব্যাসার্ধ জেনে গেছি। তাহলে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হবে ও কিউ। তাহলে ওপির মান কত? 12 স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 13 স্কোয়ার, 13 বলে দিয়েছে। তাহলে পি কিউ স্কোয়ার কত হয়েছে? 13 স্কোয়ার 169, এইটা ডান দিকে গেলে -144, তাহলে হয়ে যাচ্ছে 25, তাই তো, পি কিউ স্কোয়ার। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু কত? +-5 হয়ে যাচ্ছে, তার মানে 5, পজিটিভটা 5 হচ্ছে। তাহলে এইটা 5 একক হলে এই দিকটাও 5 একক, টোটাল জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 10 একক। এখানে কি বলেছে দেখো, তাহলে ন্যূনতম জ্যা হচ্ছে 10 সেমি, এখানে সেমি এককে আছে 10 সেমি। তাহলে এটা যেহেতু ন্যূনতম জ্যা মানে ক্ষুদ্রতম, এটা লম্ব দূরত্ব হবে। ঠিক আছে, সেই হিসেবে লম্ব নিতে হবে। তাহলে এটা আসছে অপশন ডি তে 10 সেমি আছে। অপশন ডি 10 সেমি সঠিক উত্তর। 4-একটা দেখো,
অপশন ডি 10 সেমি সঠিক উত্তর। ঠিক আছে, 4 বলছে যে একটি নদীর পাড়ে একটি তাল গাছ আছে, তার ঠিক বিপরীতে একটি খুঁটি পোতা হলো। একটি নদীর পাড় মনে করো এইটা, এই বরাবর নদী, তাহলে এইখানে তাল গাছ আছে, এইখানে তাল গাছ, এইটা নদীটা চওড়া, এতটা চওড়া নদীটা, এইটা চওড়া। ঠিক আছে, তাহলে এই বিটা হচ্ছে নদীটা এতটা চওড়া, এখানে তাল গাছ আছে, তার বিপরীতে এখানে খুঁটি পোতা আছে বিন্দুতে। ঠিক আছে, একটি নদী এক পাড়ে তাল গাছ আছে, তার বিপরীতে খুঁটি পোতা আছে, খুঁটিটিকে নদীর পাড় বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের সাথে তাল গাছের সাপেক্ষে 60 ডিগ্রি কোণ করে। দেখো এইটা এখান থেকে 7√3 সরিয়ে নিয়ে গেলে এতটা, 7√3 মানে মনে করো সি বিন্দু, এটা নিয়ে গেলে এর সাপেক্ষে 60 ডিগ্রি কোণ করছে বলছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ওইটার সাপেক্ষে। ঠিক আছে, তাহলে বলছে নদীটি কতটা চওড়া ছিল, তাহলে এই নদীটা কতটা চওড়া ছিল সেটা নির্ণয় করতে হবে। তাহলে নদীটা এবি চওড়া, এটা 60 ডিগ্রি কোণ, তাহলে এখান থেকে দেখো লম্ব বাই ভূমিটা আমরা জানি, তাহলে বা এখান থেকে tan 60 ইজিক্যাল টু, তাহলে এবি বাই বিসি, বিসির মান 7√3, tan 60 এর মান √3 ইজিক্যাল টু এবি বাই 7√3, কোনাকুনি গুণ করলে এবির মান হয়ে যাচ্ছে 2√3 3, 3 7 21, দেখো 21, তাহলে 7√3 কি আছে একক মিটার, তাহলে এটা নদীটা চওড়া হবে 21 মিটার, এটা অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, নদীটা চওড়া হয়ে যাচ্ছে, এটা অপশন বি সঠিক উত্তর, 21 মিটার, অপশন বি 21 মিটার। 5 দেখো কি বলেছে, 5 বলা আছে দুটি ঘনকের একটি পৃষ্ঠতলের অনুপাত 1:4, তাদের আয়তন অনুপাত, একদম সহজ অঙ্ক। দুটো ঘনকেরই মানে একটা করে, একটি পৃষ্ঠতল মানে একটা করে তল। ঠিক আছে, দুটো ঘনকেরই একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য মনে করো এ একক, তাহলে তার একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল স্কয়ার বর্গ একক। অন্য ঘনকটা একটি বাহু মনে করো বি একক, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বি স্কয়ার বর্গ একক। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত বলেছে, তার মানে এই যে স্কয়ার ইস টু বি স্কয়ার বলা আছে 1:4, তোমাদের বইয়ে বলা আছে দেখো, তার মানে a স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4 হয়ে যাচ্ছে, তার মানে a বাই বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হাফ তার স্কয়ার, তাহলে উভয় দিক দিয়ে স্কয়ার সরিয়ে দিলে a বাই বি ইজ ইকুয়াল টু হাফ, অতএব a ইজ টু বি হয়ে যাচ্ছে 1:2 চলে আসছে। এবার কি চেয়েছে দেখো, তাদের আয়তনের অনুপাত, তাই তো, তাদের আয়তনের অনুপাত এখান থেকে এইটা পেয়ে গেছি, এখান থেকে যদি আমরা কিউব করে দিই উভয় দিকে, তাহলে a বাই বি হোল কিউব ইজ ইকুয়াল টু, এটা হাফ তার কিউব, তার মানে সেপারেট করলে এটা a কিউব বাই বি কিউব, তার মানে আয়তনের অনুপাত, এটা 1 এর কিউব 1ই হচ্ছে, 2 এর কিউব 8 হয়ে যাচ্ছে, তাহলে a কিউব ইজ টু বি কিউব ইজ ইকুয়াল টু 1:8 আসছে। দেখো 1:8 কোন অপশনে আছে, অপশন বি তে আছে, অপশন বি 1:8। 6 দেখো বলেছে 2 3 5 6 সংখ্যাগুলো মান চেয়েছে, একটা তথ্য দিয়েছে, অনেকগুলো মান আছে দেখো। আচ্ছা 2 3 5 6 2 4 2 8, 2 3 5 6 2 4 2 8, 2 3 5 6 2 4 2 8, 2 3 5 6 2 4 2 8, 9 4 5 4 7 4 4, 9 4 5 4 7 4 4। ঠিক আছে, 9 4 5 4 7 4 4, তাহলে দেখো টোটাল এটা আমরা এবার সাজাই, 2 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15টা মান আছে টোটাল। ঠিক আছে, দেখো 2 কটা আছে, 1 2 3টে 2 2 2 2, 3 কটা, একটা 3, 4 1 2 3 4 5টা 4, 2 3 4 5টা 4, 5 দেখো একটা 2টো 5 5 5, 6 1 একটা 6 একটা 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আচ্ছা দুটো মান, আচ্ছা তারপর 8 একটা 9 একটা আছে, 8 9 14 15 হয়ে গেল। তাহলে কোন মানটা সবচেয়ে বেশি বার আছে, 4 সবচেয়ে বেশি বার আছে, 2 আছে 3 বার, 4 আছে 5 বার, 5 2বার, তাহলে 4 সবচেয়ে বেশি বার আছে 5 বার, তাহলে সংখ্যাগুলোর মান হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, 4 কোন অপশন আছে, ওইটাও অপশন বি, অপশন বি 4 দেখে নাও। ঠিক আছে, 1 দাগের কমপ্লিট হলো, এবার আমরা 2 দাগে যাব। ঠিক আছে, 1 দাগের কমপ্লিট, নেক্সট দেখো 2 দাগে যাচ্ছি। 2 দাগের শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণে 2 দাগের 1 বলেছে একটি কারবারে এ মোট লাভ্যাংশের 1/3 পায়, বাকি লাভ্যাংশ বি ও সি সমান ভাগে ভাগ করে নিলে বি ও সি এর মূলধন অনুপাত। সহজ অঙ্ক দিয়েছে দেখো,
2 এর দাগের 1-টা। দেখো সমগ্র লাভ যদি একাংশ হয় তাহলে এ পাচ্ছে 1/3 অংশ, অবশিষ্ট কত আছে? অবশিষ্ট আছে 3, 3 - 1, 2/3 অংশ অবশিষ্ট আছে, তাই তো? 1/3 অংশ তুলে নিলে 2/3 অংশ অবশিষ্ট আছে। 2/3 অংশ বি আর সি সমানভাবে পেলে প্রত্যেকে কত করে পাবে? এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা হয়ে যাচ্ছে 2/3 বাই 1/2, 2 কেটে গেলে এটা 1/3। তাহলে বি আর সি 1/3 অংশ করে পাচ্ছে। তাহলে বি আর সি এর প্রাপ্য লভ্যাংশের অনুপাত 1/3:1/3, তার মানে 1:1 হয়ে যাচ্ছে। 1:1 দেখো, ঠিক আছে? বি ও সি এর প্রাপ্য লভ্যাংশের অনুপাত 1:1। তাহলে 2 এর 1/টা এটা আসছে 1:1। 2 এর দেখো, 2 এর বলছে x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে? দেখো x+2 x মধ্য সমানুপাতে এটা হচ্ছে x:x-3, তার মানে এটাই, ঠিক আছে? x মধ্য সমানুপাতে মানে আমরা এইভাবে লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি x+2/x is equal to x/x-3। তাহলে এটা x+2 into x-3 is equal to কোনাকুনি গুণ করলে x² plus 2x minus 3x minus 6 is equal to x square। x² কাটলো, অতএব -x minus 6 is equal to 0 বা -x is equal to এটা 6 বা x is equal to -6 হয়ে যাচ্ছে। দেখো x is equal to -6, তাহলে x is equal to -6 আসছে, শূন্য স্থানে হবে -6, ঠিক আছে? 3 এর দেখো, 3 এর বলেছে √2 - 5 এর অনুবন্ধী না। 3 এর বলছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বদা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এখানে হবে সমদ্বিবাহু, ঠিক আছে? বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বদা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আচ্ছা, তারপর দেখো cot A is equal to tan n - 1 হলে cot A is equal to বলা আছে tan n - 1 এ cot A is equal to tan n - 1 এ cot A is equal to, তার মানে আমরা লিখতে পারি tan 90 - a is equal to tan n - 1 এ, ঠিক আছে? তাহলে উভয় দিক দিয়ে যদি আমরা tan সরিয়ে দিই কি হয়ে যাবে? 90 - a is equal to n - 1 এ, তাহলে এটা হয়ে যাচ্ছে 90 - a is equal to na - a, ঠিক আছে? এইটা আসছে। তাহলে এ উভয় দিকে সরে কেটে যাচ্ছে, দুটোই মাইনাস, দুটোই একই সাইন আছে। তাহলে এন এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই এন, এইটা আসছে। কি চেয়েছে এখানে? যে এর মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি বাই এ, ঠিক আছে? এর মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি বাই এ, বা 90 ডিগ্রি মান π/2, π/2 বাই এও লিখতে পারো। আচ্ছা, π/2 এ লিখছি। যে এন এর মান যদি π/2 বসিয়ে দাও তার মানে π/2 এ হয়ে যাবে, ঠিক আছে? π/2 এ বা এইভাবে 90 ডিগ্রি বাই এ রাখলেও হবে। 5 আর 6। 5 এর কি বলেছে দেখো, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মধ্যমা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি। একটাকে আমরা সেই দলে 2 থেকে শুরু করব। 2, 3, আচ্ছা 1 থেকে 1, 2, 3, 5 হবে, 4 হবে না, 6 হবে না, 7 হবে, 8, 9 হবে না, ঠিক আছে? এই কটা হচ্ছে তো মৌলিক। আচ্ছা, মৌলিক বলেছে না কি বলা আছে? হ্যাঁ, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে 1, 2, 3, 5, 7 আসছে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, 9 হবে না, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যাগুলির গড় এখানে দেখো, এখানে যৌগিক আর মৌলিক, কিন্তু এখানে তো একটা হবে না। 1 হচ্ছে তোমার যৌগিক, মৌলিক কোনো কিছুই নয়, ঠিক আছে? তাহলে এখানে মাঝের পর দুটো হয়ে যাচ্ছে, 3 আর 4। তাহলে মধ্যমা কোনটা? মাঝের পর দুটো হলে তাদের সমষ্টি বাই 2 মধ্যমা, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে 3 + 5/2, তার মানে 8/2, 4 এসে যাচ্ছে, 4, ঠিক আছে? তাহলে এখানে শূন্যস্থানে হয়ে যাবে 4। এবার বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফল √5 গুণ উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। তাহলে উচ্চতা h, শঙ্কুর ব্যাসার্ধ r, এবং পার্শ্বতলের উচ্চতা h, ব্যাসার্ধ r, আর তির্যক উচ্চতা যদি আমরা l ধরে নিই, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l বর্গ একক আর ভূমির ক্ষেত্রফল πr², ঠিক আছে? তাহলে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তার মানে πr/l ইজ ইকুয়াল টু
আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়, কারণ এই শঙ্কুর ক্ষেত্রে এই যে আর এইচ আর এল এরা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। এই যে এল এইচ আর আর এরা তিনজনে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে এখান থেকে এইটা ইজ ইকুয়াল টু √5 পাই আর স্কোয়ার, পাই আর দিয়ে যদি ভাগ করে দিই এল ইজ ইকুয়াল টু হয়ে যাবে √5 আর। তাহলে উভয় দিকে স্কোয়ার করলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কোয়ার, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার যদি করে নিই 5 আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর স্কোয়ার। ঠিক আছে, এটা 4 আর স্কোয়ার হচ্ছে। এখানে কি বলেছে দেখো, এখানে কিসের কিসের অনুপাত চেয়েছে, উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। তাহলে উচ্চতা আর ব্যাসার্ধ হয়ে গেলে তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, তার মানে এটা 4/1 হয়ে যাচ্ছে। উভয় দিকে রুট করলে এইচ বাই আর ইজ ইকুয়াল টু 2/1, তাহলে এইচ ইস টু আর, উচ্চতা ইস টু ব্যাসার্ধ 2:1 আসছে। তাহলে শূন্য স্থানে লিখবে 2:1, দেখো শূন্য স্থানে লিখবে 2:1। ঠিক আছে, দেখে নাও শূন্য স্থানে 2:1 হবে। নেক্সট দেখো 2 এর দাগের কমপ্লিট হয়ে গেল, 3 এর দাগে যাবো এবার। 2 এর দাগের সমস্ত কমপ্লিট হলো, 3 এর দাগে সত্য মিথ্যা, তাই তো বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1 সমীকরণের বাস্তব বীজ দুটি। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1 এইটা দেওয়া আছে, তাই তো। এক্স স্কোয়ার প্লাস এক্স এই সমীকরণের বাস্তব বীজ দুটি দেওয়া আছে। তাহলে দেখো এটা কি আসছে, তাহলে বাস্তব বীজ আসবে বলছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স আছে, তো তার মানে তো এখানে 1 1 কেটে যাচ্ছে। এইটা না করে আমরা এইভাবে করব, এইটা নয়, আমরা যদি ভাগ করে দিই এক্স স্কোয়ার বাই এক্স আছে, তো তার মানে এক্স স্কোয়ার বাই এক্স এটা শুধু এক্স হয়ে গেল, প্লাস 1/1 1 ইজ ইকুয়াল টু 1, 1 1 কেটে যাচ্ছে, তাহলে একটি বীজ হয়ে যাচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। দেখো এক্স ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 0 একটি বীজ, কিন্তু এখানে কটে বলা আছে দুটি, তাই তো। কি বলা আছে, এর বাস্তব বীজ দুটি, বাস্তব বীজ একটি, এটা মিথ্যা হয়ে যাচ্ছে। যেহেতু দুটি বলা আছে এটা একটি হবে, যেভাবে নেওয়া আছে সেইভাবে নিতে হবে। এই ধরনের অঙ্ক তোমাদের বইয়েও আছে যে এইভাবে এক্স স্কোয়ার বাই এক্স এর বীজ কটি, এরকম 2 বা এখানটা 2/1 আছে এরকম। হ্যাঁ, আচ্ছা এটা যদি গুণ করে দেয়া থাকতো তাহলে গুণ করে একদিকে এনে তখন দুটো বীজ হবে, কিন্তু এর ক্ষেত্রে একটাই বীজ। আচ্ছা এবার দেখো x/5 y/3 z/7 ইজ ইকুয়াল টু একটা রিলেশন দেওয়া আছে, সেইটা হলে পি এর মান হবে 3 বলেছে। আমরা অঙ্কটা লিখছি, দেখো x/5 y/3 z/7, x/5 y/3 z/7 ইজ ইকুয়াল টু কি বলা আছে, বলা আছে x minus 3y plus z, x minus 3y plus z by p, এটা বলা আছে। ঠিক আছে, এটা বলা আছে, আমরা ধরে নিচ্ছি এইটা ইজ ইকুয়াল টু কে। যদি ধরে নিই এইটা পুরোটা ইজ ইকুয়াল টু কে, তার মানে x সমান হয়ে যাচ্ছে 5k, কে যদি নট ইকুয়াল টু 0 অশূন্য ধ্রুবক হয়, y ইজ ইকুয়াল টু 3k আর z ইজ ইকুয়াল টু 7k। তাহলে x মাইনাস 3y প্লাস z বাই p এটা সমান তো k, তাহলে x এর মান কত 5k মাইনাস 3 ইন্টু y এর মান 3k প্লাস z এর মান 7k ইজ ইকুয়াল টু pk। হ্যাঁ, p ইন্টু k, তাহলে এটা 5 7 আর 5 12k মাইনাস 9k ইজ ইকুয়াল টু pk। ঠিক আছে, 12 থেকে 9 বিয়োগ করলে 3k হচ্ছে, 3k ইজ ইকুয়াল টু pk, 3 3 কেটে গেলে p ইজ ইকুয়াল টু 3 আসছে, p ইজ ইকুয়াল টু 3 আসছে। এরা কি বলেছে এখানে, এখানে বলেছে p এর মান 3 বলেছে, তাহলে যেটা বলেছে এখানে সেটা সত্য। p এর মান 3, আমরা ক্যালকুলেশনও করে দেখলাম p এর মান 3। এই অঙ্কটা কিন্তু 2 নম্বরে পড়ার টাইপের অঙ্ক, যতটা লেন্দি হচ্ছে 2 নম্বরেও পড়তে পারে। ঠিক আছে, ভালো করে বসে রাখবে। এবার বলেছে √5 √2 - 5 এর অনুবন্ধীকরণে √2 + 5, এটা মিথ্যা। এই যে √2 - 5 এর অনুবন্ধীকরণ হবে -√2 - 5, এইটা হবে। হ্যাঁ, √2 + 5 নয়, যেটা দেওয়া আছে ভুল আছে। রুট দিয়ে যেটা থাকে তার সাইনটা চেঞ্জ হয়, কারণ এদের যোগ আর গুণ দুটো করলেই, যোগ আর গুণ দুটোর ক্ষেত্রে যেন মূলদ সংখ্যা আছে। যদি প্লাস হয়ে যেত √2 + 5 হলে 5 কেটে যাচ্ছে, যোগফলটা মূলদ সংখ্যা হচ্ছে না, তখন সেই কারণে হবে না। ঠিক আছে, সেই কারণে এটা মিথ্যা। 4 দেখো,
4 বলছে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 2x মাইনাস এ প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস a minus 2x minus a plus 1 is equal to 0, x square minus a minus 2x minus a plus 1 is equal to 0 সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি ক্ষুদ্রতর হবে যদি a is equal to 1 হয়। আচ্ছা, সমীকরণের বীজদ্বয় মনে করো একটা বীজ আলফা অন্যটা বিটা, তাহলে বীজদ্বয়ের বর্গের সমষ্টি কত, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত হচ্ছে মাইনাস বাই মাইনাস অফ a মাইনাস 2 বাই এর আগেও মাইনাস আছে বাই 1, তাহলে a মাইনাস 2 হয়ে যাচ্ছে বীজদ্বয়ের বর্গের সমষ্টি, বীজদ্বয়ের বর্গ তার সমষ্টি a মাইনাস 2, তাহলে এর বীজদ্বয়ের বর্গ ক্ষুদ্রতর হবে যদি a is equal to 1 হয়। a is equal to 1 হলে এর মানটা হয়ে যাচ্ছে মাইনাস 1 হয়ে যাচ্ছে, a is equal to 1 হলে মাইনাস 1 হয়ে যাচ্ছে, ক্ষুদ্রতর হবে যদি মাইনাস 1 হয়। ঠিক আছে, তাহলে কিন্তু দুটো বর্গ, এই যে দুটো বর্গ, এই বর্গের সমষ্টি যে ভালো করে বুঝবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, যে কোনো কিছু দুটো বর্গের সমষ্টি কখনো তো নেগেটিভ হতে পারে না, এটা মাইনাস হলেও মাইনাসে মাইনাসে স্কোয়ার প্লাস হয়ে যাবে, যদি মাইনাস 1 হলে ক্ষুদ্রতর হবে বলেছে, যত ক্ষুদ্রই হোক এর মান সর্বনিম্ন মান 0 হতে হবে, 0 হতে পারে, তার চেয়ে নিচে হতে পারে না, কারণ বর্গের সমষ্টি মাইনাসে স্কোয়ার করলে সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এটা 1 মাইনাস 2 করলে বলছে ক্ষুদ্রতর হবে যদি a is equal to 1 হয়, 1 মাইনাস 2 হলে এটা মাইনাস 1 আসছে, আর দুটো স্কোয়ারের সমষ্টি মাইনাস মান কখনো হতে পারে না। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা, জিনিসটা ভালোভাবে বোঝার আছে। ঠিক আছে, ভালোভাবে বুঝবে জিনিসটা, বর্গের সমষ্টি সবচেয়ে কম 0 হতে পারে বা পজিটিভ হতে পারে, ঠিক আছে, নেগেটিভ কখনো হতে পারে না। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে 3πr³ ঘন একক। দেখো এইটা মনে করো অর্ধগোলক, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এর ব্যাসার্ধ আর উচ্চতা আর এটা যদি করে নিই আমরা এইটা, তাহলে যে এই টাইপের শঙ্কু কেটে নেওয়া যাবে, যে শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার, এইচ এর মান আর এত ঘন একক, তার মানে 1/3 পাই r³ ঘন একক, এটাই বলা আছে, তাহলে এটা সত্য হচ্ছে, 5 আসছে সত্য। ঠিক আছে, 1/3 পাই r³ ঘন কি বলা আছে। আচ্ছা, কি বলেছে 1/3 না, তো এটা 3πr³ বলা আছে, আবার কিন্তু এখানে আসছে 1/3 পাই r³, তাই এটা মিথ্যা হবে, 3πr³ বলা আছে। ঠিক আছে, কিন্তু শঙ্কুর সূত্র হয় 1/3 দিয়ে। ঠিক আছে, 5 দেখো কি আসছে, তাহলে দেখো এখানে বলেছে 0, বলছে এই সমীকরণে বীজদ্বয় বর্গের সমষ্টি ক্ষুদ্রতর হবে বর্গের সমষ্টি। হ্যাঁ, 4টা মিথ্যা হয়েছে, 4টা তোমাদের উত্তরটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, 4টা is equal to 1 বলেছে হলে ক্ষুদ্রতর হলে, ভালো করে বুঝবে, যেহেতু a মাইনাস 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু বীজদ্বয়ের, আচ্ছা বীজদ্বয়ের এইটা তো আমাদের একটু ভুল হয়েছে, এটা আমাদের আলফা প্লাস বিটার মান, এটা হচ্ছে আলফা প্লাস বিটার মান, এটা আলফা প্লাস বিটার মান এইটা আসছে। ঠিক আছে, আলফা প্লাস বিটার মান এইটা। এবার বর্গের সমষ্টি দেখো আরেকটা আমরা করছি, যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত হবে, তাহলে আলফা ইন্টু বিটা কত আসছে সি বাই এ মাইনাস অফ a প্লাস 1 বাই 1, তার মানে মাইনাস অফ a প্লাস 1। ঠিক আছে, এটা হচ্ছে এইটার মান কত আসবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর এইটার হোল স্কোয়ার করলে তার মানে এটা আসছে a মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা মানটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2 ইন্টু a প্লাস 1, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু 2, তার মানে 4a হয়ে যাচ্ছে, প্লাস 4 প্লাস 2a প্লাস 2, তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4 আর 2 6। ঠিক আছে, তাহলে এটা a is equal to 1 হলে কত আসছে, যদি বলে যে a is equal to 1 হলে ক্ষুদ্রতর হবে, a is equal to 1 হলে, a is equal to 0 হলে কত আসছে, 0 হলে দেখো 0 হলে হয়ে যাচ্ছে 6, 1 হলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 প্লাস 6, তার মানে 0 হলে 6 আর এইটা 1 হলে 6 7 5 আসছে, কমে যাচ্ছে। আচ্ছা, 2 হলে কত আসছে, 2 হলে 6 4 10, আচ্ছা কেটে যাচ্ছে, 2 হলেও 6 আসছে, বেশি আসছে। ঠিক আছে, হ্যাঁ 1 হলেই ক্ষুদ্রতর হচ্ছে, দেখো প্রসেসটা, এটা 1 হলেই ক্ষুদ্রতর আসছে। ঠিক আছে, তার মানে যেটা বলেছে এখানে, যেটা বলেছে ঠিকই বলেছে, তাহলে এইটা সত্য করে দিতে হবে, এটা সত্য হচ্ছে। এখানে প্রসেসটা দেখো, যে এইটার উপর মান বসাও, এর মান বসাও,
এর মান দেখো, এর মান a ইজিক্যাল টু এইটার উপর বসালে, এইটার উপর এর মান 0 বসালে এইটা চলে আসছে, এইটা এর মান 0 বসালে আসছে 6, এর মান 1 বসালে আসছে 5, এর মান 2 বসালে আসছে আবারও 6, এর মান 3 বসালে আরো বড় হয়ে যাবে, তার মানে সবচেয়ে কম আসছে এর মান 1 হলেই সবচেয়ে কম আসছে। ঠিক আছে, সেই কারণে এটা সত্য, যেটা বলেছে সত্য। শেষেরটা দেখো, সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা, এটাও একদমই সত্য। আমি একটা উদাহরণ দিচ্ছি, সাইন 30 মান কত? হাফ। আর সাইন স্কোয়ার 30 মানে হাফের স্কোয়ার মানে 1/4, হাফ মানে হচ্ছে 0.5, 1/4 মানে 0.25, তাহলে এইটাকে বড় তো। আরো উদাহরণ নাও, এইভাবে এইভাবে নিজে ক্যালকুলেশন অটোমেটিক বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা। নেক্সট দেখো, 4 দাগে যাবো আমরা। 4 দাগের অঙ্ক শুরু করছি, 2 নম্বর করে যেগুলো আছে সেগুলো। চারের দাগের 1 কি বলেছে দেখো, 4 দাগের 1 বলেছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? 6.14% মানে কি? আচ্ছা, সুদের হার ধরি, আসল ধরে নিচ্ছি আমরা, ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা। আচ্ছা, সুদের হার ইজ ইকুয়াল টু 6.14% ইজ ইকুয়াল টু 25/4%। ঠিক আছে, এটা সুদের হার। আচ্ছা, আসল সুদের হার পেয়ে গেলাম। এবার বলছে কত বছরে দ্বিগুণ হবে, তাই তো? তাহলে সুদ আসল কত? 2p হয়ে যাবে, 2p টাকা। অতএব সুদ কত? 2p টাকা মাইনাস p টাকা ইজ ইকুয়াল টু p টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত বছরে বলেছি? ধরি সময় ইজ ইকুয়াল টু t বছর, ধরি সময় ইজ ইকুয়াল টু t বছর। অতএব p টাকার 25/4% সুদের হারে, p টাকার 25/4% সুদের হারে, হ্যাঁ, t বছরের সুদ কত? t বছরের সুদ p ইন্টু 25/4 ইন্টু t বাই 100, এত টাকা। ঠিক আছে, তাহলে এখানে সুদটা চলে আসছে p ইন্টু 25 ইন্টু t বাই 100, এত টাকা। 25 দিয়ে কেটে গেলে 4 আসছে, pt বাই 4 টাকা। তাহলে শর্তানুসারে দুটো সুদ নিশ্চয়ই সমান হবে। আমরা একটা সূত্র, সুদ নির্ণয়ের সূত্র ফেললাম, আর একটা যোগ বিয়োগ করে সুদ বের করলাম বিয়োগ করে। অতএব শর্তানুসারে এই যে pt বাই 4 ইজ ইকুয়াল টু সুদ আসছে p, p কেটে গেলে অতএব t বাই 4 ইজ ইকুয়াল টু 1, অতএব t ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, অ্যান্সার লিখবে 4 বছরে দ্বিগুণ হবে। উত্তর লিখবে 4 বছরে দ্বিগুণ হবে। চেয়েছে কত বছরে দ্বিগুণ হবে, অ্যান্সার লিখবে 4 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। আচ্ছা, এইখানে 4টা নেওয়া হয়নি, একটা 4টা নিচে আসবে, 4 ইন্টু এইটা হবে, তাহলে আচ্ছা উত্তরটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে 4 ইন্টু 4, এটা 16 হয়ে যাচ্ছে, এটা 16 হয়ে যাবে, এটা 16 হয়ে যাবে, 16। উত্তর লিখবে অতএব 16 বছরে দ্বিগুণ হবে। 16 বছর উত্তর, 16 বছরে দ্বিগুণ হবে। দেখো 16 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, এবার দেখো 2 এর দাগে যাব। 2 এর দাগ কি বলছে দেখো, অংশীদারি কারবার অঙ্ক, সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধন অনুপাত। বলছে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধন অনুপাত দেওয়া আছে, বছরের শেষে 3700 টাকা লাভ, অ্যান্টনির লাভ কত? সমীর, সহজ অঙ্ক দিয়েছে দেখো, সমীর, ইদ্রিস ও অ্যান্টনি, তাই তো? অ্যান্টনির মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 1/6, 1/5, 1/4, 1/6 ইজ টু 1/5 ইজ টু 1/4।
4 5 6 লসাগু কত? 4 5 6 লসাগু হয়ে যাচ্ছে 60। ঠিক আছে, 60 দিয়ে আমরা গুণ করে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসছি, ভগ্নাংশে না রেখে, আমাদের ক্যালকুলেশন অনেক সুবিধা হবে। তাহলে 60 দিয়ে গুণ করলে এটা 10 ইসটু 4 15 60 15 আর আচ্ছা 4 5 দিয়ে 5 12 60, এটা 12 হবে, 5 12 60 12 ইসটু 15। ঠিক আছে, এখানে বলেছে বছরের শেষে মোট লাভ, বছরের শেষে মোট লাভ 3700 টাকা, তাই তো? অতএব লভ্যাংশ থেকে অ্যান্টনি পাবে, অতএব অ্যান্টনির লাভ। অ্যান্টনির লাভ কত? অ্যান্টনির আনুপাতিক মান 15, এখানে 15/10 প্লাস 12 প্লাস 15 ইন্টু 3700, এত টাকা আসছে, ইজ ইকুয়াল টু 15 ইন্টু এটা 37 হচ্ছে ইন্টু 3700, এত টাকা। কেটে দিলে এটা 100 হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্টনির লাভ হয়ে যাচ্ছে 1500 টাকা। অ্যান্টনির লাভ আসছে দেখো 1500 টাকা। ঠিক আছে, অ্যান্টনির লাভ 1500 টাকা। এবার দেখো তিনেরটায় যাব। 3 অঙ্ক বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14। ধরি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যথাক্রমে আলফা ও বিটা ধরে নিচ্ছি, বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল বলা আছে। তাহলে অতএব আলফা প্লাস বিটা বলা আছে 14 আর আলফা বিটা গুণফলটা 24 বলা আছে। তাহলে সমীকরণটা গঠন করতে বলছে। সমীকরণটা কিরকম হয়? আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান জানা থাকলে অতএব সমীকরণ হবে, অতএব দ্বিঘাত সমীকরণটি হবে দ্বিঘাত সমীকরণ হবে কোনটা? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, এইটা হবে দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান 14x প্লাস এইটার মান 24 ইজ ইকুয়াল টু 0, এইটা হয়ে যাচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের প্রসেস হচ্ছে এইটা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটার মান জানা থাকলে সেখানে পুট করে দেবে, জাস্ট সমীকরণ চলে আসবে। ঠিক আছে, দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 এসে গেল, 3 এর দাগের হয়ে গেল, 4 এর দাগে যাচ্ছি। দেখো চারের দাগের বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 সমীকরণের একটি বীজ 1 হলে এর মান। বীজটা তুলনামূলকভাবে সহজ আছে, দেখো এখনো পর্যন্ত সহজ অঙ্ক পাচ্ছি। এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 সমীকরণের একটি বীজ, সমীকরণের একটি বীজ 3 হলে কি হবে? একটি বীজ 3 হলে তাহলে একটি বীজ 3 নয়, একটি বীজ 1 হলে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 সমীকরণের একটি বীজ 1 হলে তাহলে আমরা এই সমীকরণে এক্স এর জায়গায় 1 বসাতে পারবো। অতএব এটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 1 স্কোয়ার 1 প্লাস a ইন্টু 1a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা a ইজ ইকুয়াল টু -4। ঠিক আছে, a এর মান আসছে -4। দেখো তাহলে বলছে a এর মান নির্ণয় করো, উত্তর লিখবে a এর মান -4। প্রত্যেকটা 2 নম্বরের অঙ্কের উত্তর অবশ্যই লিখবে a এর মান -4। প্রত্যেকটা 2 নম্বরের অঙ্কের উত্তর অবশ্যই লিখবে যে a এর মান -4, বা যেটা যা উত্তর আসবে সেটা অবশ্যই লিখবে, উত্তর অবশ্যই লেখা বাঞ্ছনীয়। ঠিক আছে, দেখো কত ছোট সহজ অঙ্ক দিয়েছে। 5 এর দাগের কি বলেছে? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে 12 সেমি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো সমান যায়, এই একটা আর এই একটা সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে বলেছে। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের মোটামুটি সমান বৃত্ত নিতে চেষ্টা করবো আমরা। এইরকম এরা ছেদ করেছে, এটা এর কেন্দ্র, এটা এর কেন্দ্র, এটা 10 সেমি, এর উপর লম্ব এইরকম, এটা 10 সেমি। আমরা পি কিউ আর এস টি নাম দিয়ে দিচ্ছে এটা। ঠিক আছে, অবশ্যই পেন্সিল কম্পাস স্কেল ইউজ করে চিত্র অঙ্কন করবে। ঠিক আছে,
আচ্ছা, পি ও কিউ কেন্দ্রীয় দুটি 10, পি ও কিউ কেন্দ্রীয় দুটি 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত একে অপরকে ছেদ করেছে। ঠিক আছে, একে অপরকে ছেদ করেছে। আচ্ছা, তাহলে দেখো ও এটা 10 সেমি ব্যাসার্ধ, তাহলে পি আর ইজ ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু 10 সেমি। বৃত্ত দুটির সাধারণ জ্যা আর এস কত সেমি বলেছে? আর এস 12 সেমি। সাধারণ জ্যা আর এস ইজ ইকুয়াল টু 12 সেমি। ঠিক আছে, এবার দেখো এখানে পিটি পারপেন্ডিকুলার টু আর এস। ঠিক আছে, পিটি পারপেন্ডিকুলার টু আর এস হয়ে যাচ্ছে। যেহেতু পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, তাহলে জ্যাটা সমান ভাগে ভাগ হবে। তাহলে আর টি ইজ ইকুয়াল টু টি এস ইজ ইকুয়াল টু 12/2 সেমি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 6 সেমি। আচ্ছা, বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান, অতএব বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান। তাহলে জ্যা থেকে এর কেন্দ্র যা দূরত্ব হবে, এর কেন্দ্র তাই দূরত্ব হবে। ঠিক আছে, অতএব সমান, তাই পিটি ইজ ইকুয়াল টু টি কিউ। ঠিক আছে, পিটি ইজ ইকুয়াল টু টি কিউ হবে। তাহলে আমরা যদি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব চেয়েছে, পিটিটা বের করে নিতে পারি, অটোমেটিক টি কিউ বেরিয়ে যাবে এখানে। অতএব ত্রিভুজ পি আর টি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাবো? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ জানি, এটা হচ্ছে 10 সেমি আর এটা 6 সেমি। ঠিক আছে, তাহলে পি টি স্কোয়ার প্লাস আর টি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার। তাহলে পি টি স্কোয়ার প্লাস আর টি 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার, বা পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার 100 মাইনাস 36। অতএব পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। ঠিক আছে, তারপরে দেখো, অতএব পিটি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8, অতএব পিটি সমান 8। ঠিক আছে, পজিটিভটা গ্রাহ্য হতে হবে, নিতে হবে। অতএব পিটি ইজ ইকুয়াল টু টি কিউ ইজ ইকুয়াল টু 8 সেমি। ঠিক আছে, অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, উত্তর লিখবে, অতএব এর নিচে উত্তর লিখবে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু 8 প্লাস 8 সেমি। এইটা 8, আবার এই দিকটাও 8, সমান 16 সেমি। ঠিক আছে, 8 8 করে দুদিকটা দেখানো প্রসেসটা, 8 প্লাস 8 সেমি 16 সেমি হবে। ঠিক আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। নেক্সট দেখো, এটা 5-এর হয়ে গেল, 6-এর অঙ্কে যাব। 6-এর দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি বলেছে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা এবি সমান এসি। এবার বলেছে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, এবি বাহুটা ব্যাস, তাই তো, এই বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি, এটা ব্যাস, এটা কেন্দ্র, তার মানে এইরকম এ হয়ে এই বিন্দু দিয়ে এটা সমান দূরত্বে এরকম যেতে 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 ব্যাস হয়ে এটা সমান দূরত্ব নিয়ে এইভাবে বৃত্তটা হবে, এরকম একটা বৃত্ত হবে, একে বলেছে ডি বিন্দুতে ছেদ করছে। তো তোমরা অবশ্যই স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে চিত্র অঙ্কন করবে। ঠিক আছে, এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, না বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, ওইটা ডি নয়, এইটা ডি হবে, এইটা ডি। ঠিক আছে, এইখানটা ডি, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলেছে বিডি 4 সেমি হলে সিডি কত? এই যে বিডি 4 সেমি, বিডি 4 সেমি হলে সিডি কত, এইটা যোগ করে দাও। আচ্ছা, এবার দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি,
ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB সমান AC, ঠিক আছে। এবার দেখো AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি BC বাহুকে D বিন্দুতে ছেদ করে। AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। বিডি সমান 4 সেমি, বিডি সমান 4 সেমি। আমরা এ কমা ডি যোগ করলাম, ঠিক আছে। এ কমা ডি যোগ করলে এখানে কি হবে দেখো, এটাই প্রান্ত দিয়ে যাচ্ছে, যেহেতু প্রান্ত দিয়ে যাচ্ছে যে এইটা ব্যাস, আবার এইটা ব্যাস, তার মানে এইটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে, এটা সমকোণ, ঠিক আছে। অতএব কোণ বিডিএ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ বিডিএ, এই দিকটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে এই দিকটাও 90 ডিগ্রি। বিডিএ সমান এডিসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো অতএব ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এডিসি এর, এই দুটো ত্রিভুজের, এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে। তার মানে এখানে দেখো এবি সমান এসি, এবি সমান এসি প্রদত্ত। আচ্ছা, এডি সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। আর দেখো কোণ বিডিএ সমান, কোণ বিডিএ সমান এডিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা সমান। অতএব ত্রিভুজ দুটো এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। এবিডি সর্বসম এডি, দুটো ত্রিভুজ সর্বসম, দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে তাদের তিনটে বাহু তিনটে কোণ সবই সমান হবে, তাই তো। অতএব বিডি ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু 4 সেমি। অতএব সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। দেখে নাও, সিডি বাহুর দৈর্ঘ্য সে যাচ্ছে 4 সেমি। কি চেয়েছে? চেয়েছে এখানে সিডির দৈর্ঘ্য চেয়েছে, সিডির দৈর্ঘ্য 4 সেমি হয়ে যাচ্ছে। এবার দেখো 6, 7, 7 বলেছে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা অঙ্কন করতে হবে। এটাও জ্যামিতির অঙ্ক দিয়েছে। প্রত্যেক পেজে কিন্তু জ্যামিতির 3টে করে অঙ্ক থাকবে, এটা ধরে রাখতে পারো, ঠিক আছে। 3 2 6 নাম্বার। আচ্ছা, এই চিত্রটা আমরা অঙ্কন করছি। এরকম আছে বিওএ পি, বিওএ পি, তাই তো। আর এটা টি, এটা যোগ করা আছে, ঠিক আছে। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তে বিওএ ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তে বিওএ বৃত্তের ব্যাস, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তে বিওএ ব্যাস। এবার দেখো পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দু ছেদ করে। পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে। এবার দেখো এখানে পিবিও 30 ডিগ্রি, কোণ পিবিও ইজ ইকুয়াল টু 30, কোণ পিবিও তার মানে এই কোণটা 30 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এখানে হয়ে যাচ্ছে যেটা কি চেয়েছে, পিটিএ, পিটিএ এই কোণটা চেয়েছে। অতএব ত্রিভুজ বিওপি এর ওবি সমান ওপি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো।
ওবি সমান ওপি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোই ব্যাসার্ধ, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে অতএব ওবির বিপরীত কোণ হচ্ছে ওপিবি সমান ও বিপি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এইটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার ওপি পারপেন্ডিকুলার টু পিটি, ওপি পিটি এর উপর লম্ব, তাহলে হয়ে যাচ্ছে কোণ ও পিটি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব কোণ বিপিটি, এই কোণটার মান কত? বিপিটি এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ বিপিটি তে চলে যাও। অতএব ত্রিভুজ বিপিটি এর কোণ বিটিপি মানে এই কোণটা, এই দুটো কোণ জানা, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। 180 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ করলেই আমরা টি কোণটা পেয়ে যাচ্ছি। 180 মাইনাস এই কোণটা 30 প্লাস এই কোণটা 120 হয়ে যাচ্ছে 180 মাইনাস 150 হয়ে যাচ্ছে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, 30 ডিগ্রি আসছে। দেখো 30 ডিগ্রি। তাহলে যেটাই বিটিপি সেটাই পিটিবি বা পিটিএ লিখতে পারো। অতএব কোণ পিটিএ এর মান, এর নিচে উত্তর লিখবে, অতএব কোণ পিটিএ এর মান 30 ডিগ্রি। ঠিক আছে, দেখুন প্রসেসটা, কোণ পিটিএ এর মান 30 ডিগ্রি। 7 হয়ে গেল, 8 অঙ্কে যাবো। দেখো এই পেজটার অঙ্কগুলো তুলনামূলকভাবে সহজ পেজ দিয়েছে। ঠিক আছে, এবার যেটা দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি। ঠিক আছে, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r সেমি। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কোয়ার, এইচ এর মান 12, এত ঘন সেমি। 3 4 12 4 ইজ ইকুয়াল টু 4 পাই r স্কোয়ার ঘন সেমি। তাই তো, 4 পাই r স্কোয়ার ঘন সেমি হচ্ছে। তাহলে দেখো এখানে আবার আয়তন বলে দেওয়া আছে 100 পাই, তাহলে শর্তানুসারে এই দুটো আয়তন সমান হবে। অতএব শর্তানুসারে 4 পাই r স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 পাই। তাহলে r স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 100 পাই বাই 4 পাই, এইটা আসছে। কি চেয়েছে? ব্যাসার্ধ r এর মান চেয়েছে। এটা পুরোটা কেটে গেলে পাই পাই কেটে যাচ্ছে, আর 4 5 100, r স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। অতএব r ইজ ইকুয়াল টু পজিটিভটা গ্রাহ্য 5। অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 5 সেমি। উত্তর লিখে দেবে শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ 5 সেমি এসে যাচ্ছে, উত্তর লিখবে অবশ্যই শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। ঠিক আছে, উত্তর অবশ্যই লিখবে শঙ্কুর ব্যাসার্ধ আসছে এখানে 5 সেমি। নেক্সট দেখো 8 হয়ে গেল, 9 অঙ্ক। উত্তর কিন্তু প্রত্যেকটা অঙ্কের অবশ্যই লিখবে, আমরা যদিও প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখছি না, বলে দিচ্ছি। 9, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। চোঙের উচ্চতা ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। চোঙের উচ্চতা ও ব্যাস 12 সেমি। ধরি গোলকের ব্যাসার্ধ, ধরে নিচ্ছি আমরা, ধরি গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি সেমি এককে আছে 8 সেমি। ঠিক আছে, কি সমান বলেছে দেখো, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর লম্ববৃত্তাকার, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার
বর্গ সেমি। ঠিক আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি। আচ্ছা, চোঙের উচ্চতা সমান 12 সেমি। চোঙের উচ্চতা সমান 12 সেমি, আর চোঙের উচ্চতা সমান 12 সেমি। চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাস 12 সেমি। চোঙের ব্যাস বলেছে, ব্যাস সমান 12 সেমি। অতএব চোঙের ব্যাসার্ধ বের করো। ব্যাসার্ধ ইকুয়াল টু 12/2 সেমি সমান 6 সেমি আসছে। ঠিক আছে, এবার চোঙের এই বক্রতলের ক্ষেত্রফলটা গোলকের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল, অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। 2π, আর এর মান কত? আর এর মান 6, h এর মান কত? 12, এত বর্গ সেমি। 6 12 72 দুগুণে 144 পাই বর্গ সেমি। অতএব শর্তানুসারে তাহলে এই দুটো সমান বলে দিয়েছে, দুটোর ক্ষেত্রফল সমান বলে দিয়েছে। তাহলে 4πr² ইজ ইকুয়াল টু 144 পাই। অতএব r² ইজ ইকুয়াল টু 144 পাই বাই 4 পাই। পাই পাই কেটে গেল, 44 কে 4 দিয়ে কাটলে 4 3 12, 2 24, 4 6 24। অতএব r² ইজ ইকুয়াল টু 36, r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। অতএব আসছে r ইজ ইকুয়াল টু 6 আসছে। ঠিক আছে, r ইজ ইকুয়াল টু 6। আরটা আমরা কি ধরেছি? আরটা গোলকের ব্যাসার্ধ। তাহলে অ্যান্সার লিখবে গোলকের ব্যাসার্ধ 6 সেমি। গোলকের ব্যাসার্ধ 6 সেমি, এটা উত্তর লিখবে। ঠিক আছে, দেখো গোলকের ব্যাসার্ধ 6 সেমি আসছে, এরপরে গোলকের ব্যাসার্ধ 6 সেমি উত্তর লিখবে অবশ্যই। 9 অঙ্ক হয়ে গেল, এবার 10 অঙ্ক দেখো। এটা আমরা উত্তর লিখলাম না, উত্তর কিন্তু প্রত্যেকটা অঙ্কের অবশ্যই উল্লেখ করবে। উত্তর কিন্তু প্রত্যেকটা অঙ্কের অবশ্যই লিখবে। এবার 10 অঙ্ক, এটা হবে গোলকের ব্যাসার্ধ 6 সেমি। উত্তরের জন্য যদি হাফ নাম্বার কেটে নেয়, যদি না লেখো কিছু করার থাকবে না, প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই বুঝে বুঝে লিখবে। 10 বলেছে একটি কোণের ডিগ্রিতে মান d এবং কোণের রেডিয়ানে মান r হলে r/d কত? তাই তো, ডিগ্রিতে মান d আর রেডিয়ানে মান r। একটি কোণের ডিগ্রিতে মান d এবং রেডিয়ানে মান r। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি? আমরা জানি পুরোটাকে ডিগ্রিতে নিয়ে চলে যাচ্ছি। আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 হয়ে যাচ্ছে। আর ডি ডিগ্রি, তাই তো, ডি ডিগ্রি, ডিগ্রিতে মান ডি যেহেতু, এটা হয়ে যাবে পাই ডি বাই 180। অতএব শর্তানুসারে এই দুটো সমান হবে। এইটাই রেডিয়ানে মানে এইটা, আবার আমরা এটা নির্ণয় করেছি, তাহলে এই দুটো মান নিশ্চয়ই সমান। ঠিক আছে, বোঝা গেল তো? এটা কোনটা রেডিয়ানে মানে এইটা বলে দিয়েছে, আমরা এইটা থেকে রেডিয়ানে মানটা এইটা এনেছি, নিশ্চয়ই এই দুটো মান সমান হবে। শর্তানুসারে পাই বাই ডি ইজ বাই 180 ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, এখান থেকে কি চেয়েছে? এখান থেকে চেয়েছে r/d এর মান কত। অতএব r/d এর মান কত আসছে? অতএব এবার ডিটা যদি ওদিকে নিয়ে চলে যায়, অতএব r/d ইজ ইকুয়াল টু পাই বাই 180। এইটা এসে গেল, এইভাবে উত্তর লিখবে। অতএব r/d এর মান পাই বাই 180 হবে, এইভাবে উত্তর লিখবে প্রত্যেকটা অঙ্কের। ঠিক আছে, r/d এর মান পাই বাই 180 হবে। নেক্সট দেখো, এটা 10 হলো 11টা। এবার অঙ্ক বলছে আর cos θ সমান 2√3। আর cos θ ইজ ইকুয়াল টু 2√3। আমরা উভয় দিকে যদি বর্গ করে দিই, আর cos θ তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2√3 তার স্কয়ার। অতএব r স্কয়ার cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু 2√3 স্কয়ার করলে কত হবে? দুবার 2√3, দুটো 2 গুণ হয়ে 4 হয়ে যাচ্ছে, আর দুটো √3 গুণ হয়ে 3 হয়ে যাচ্ছে, 4 3 12 হয়ে যাচ্ছে। এটাকে 1 নাম্বার দাও। আর কি বলেছে? আর sin θ ইজ ইকুয়াল টু 2, আর sin θ ইজ ইকুয়াল টু 2। তাহলে আর sin θ তার স্কয়ার করে দাও,
হয়ে যাচ্ছে 2 স্কোয়ার, তাহলে r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার 4, তাহলে এটাকে 2 নম্বর দাও। তাহলে দেখো আরেকটা ভাবে বেরিয়ে যেত, ভাগ করলেও বেরিয়ে যেত। অতএব 1 + 2 করে পাই r স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 12 + 4, r স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 16। অতএব r স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু 16, r স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, r ইজ ইকুয়াল টু +-4, r ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, r এর মান চলে এলো। এবার আমরা এইটাই যদি বসিয়ে দিই r সাইন থিটা সমান 2, অতএব 4 সাইন থিটা ইজ ইকুয়াল টু 2, বা এখানে লিখবে বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 2/4, এটা কেটে গেলে হাফ আসছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, তাই তো সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ আসছে। তারপরে এখানে করে দিচ্ছি, দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কতর মান হাফ, সাইন 30, অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব r ইজ ইকুয়াল টু হলো 4 আর থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই দুটো অ্যান্সার আসছে, দেখো r ইজ ইকুয়াল টু 4, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর একটা ভাবে করা যেত, যদি দুটোকে এক আর 2 নাম্বার দিয়ে, এটাকে 1 নাম্বার দিলে এটাকে 2 নাম্বার দিলে, যে 1/2 করে দিলে, ওটা এই প্রসেসটা যেটা দেখাচ্ছি এটা আরো সহজ হতো, কিন্তু এইটা হচ্ছে ঠিক আছে। তাহলে বা 2/1 যদি করে দিতে, বাট 1/2 যা ইচ্ছা করলেই হবে। r cos থিটা বাই r sin থিটা, এদিকে আছে 2√3/2, এটা অনেকটা সহজ হতো, এটা কেটে গেল, 2 কেটে গেল, cos বাই sin cot, cot থিটা ইজ ইকুয়াল টু √3, cot কত মান √3, cot থিটা ইজ ইকুয়াল টু cot 30 মান √3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে গেল। এখান থেকে সহজে বেরিয়ে গেল, থিটার মান এখানে পুট করে দিলেই আর এর মান বেরিয়ে যাবে। ঠিক আছে, থিটার মান 30, sin 30 হাফ, কোনাকুনি গুণ হয়ে r ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। এই প্রসেসটা সোজা, এটা করবে। ঠিক আছে, তাহলে এবার যদি থিটার মানটা এখানে পুট করো, যে এতে পুট করে পাই r sin 30 ইজ ইকুয়াল টু 2, তাহলে r ইন্টু sin 30 এর মান 2, কোনাকুনি গুণ হলে r ইজ ইকুয়াল টু 4, এই যে r ইজ ইকুয়াল টু 4, থিটা ইজ ইকুয়াল টু 30, এটা থেকে সহজে বেরিয়ে গেল। নেক্সট দেখো 12টা ইউআই বলা আছে, আবারও একটা সহজ অঙ্ক। এবার দেখো দেওয়া আছে ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস 25/10, ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস 25/10। আমরা কি জানি, আমরা জানি ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস a/h, সেখান থেকে আমরা লিখে নিতে পারি, অতএব a ইজ ইকুয়াল টু 25 আর h ইজ ইকুয়াল টু 10, এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আবারও দেওয়া আছে সামেশন অফ fi ui 20, সামেশন অফ fi ui ইজ ইকুয়াল টু 20, আর সামেশন অফ fi ইজ ইকুয়াল টু কত, সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 100, এইটা দেওয়া আছে। x বারের মান চেয়েছে, তাহলে আমরা জানি, এখানে উল্লেখ করব, আমরা জানি x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু h, তাই তো, এটা আমরা জানি। তাহলে অতএব x বার ইজ ইকুয়াল টু a এর মান কত 25 প্লাস fi ui হচ্ছে 20, সামেশন অফ fi হচ্ছে 100 ইন্টু h এর মান হচ্ছে 10, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, বা x বার ইজ ইকুয়াল টু 25 প্লাস 2, বা x বার ইজ ইকুয়াল টু 27 আসছে। দেখো x বার ইজ ইকুয়াল টু 27, তাহলে কি উল্লেখ করবে, এখানে বলেছে x বারের মান নির্ণয় করো। x বারের মান নির্ণয় করো, অতএব উত্তর লিখবে x বার এর মান 27। ঠিক আছে, এটাই আসছে, দেখো x বারের মান 27। তাহলে দেখো এই পেজটা কমপ্লিট হয়ে গেল, 36 নম্বর শর্ট কোশ্চেন আমাদের কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে আমরা 417 যে পরবর্তী ম্যাথের পেজ আছে সেই পেজটা কমপ্লিট করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যে কোনো রকম প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, সেই অনুযায়ী আমরা সলভ করতে থাকবো। দ্রুত আমাদের খুব তাড়াতাড়ি শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। শর্ট কোশ্চেন কমপ্লিট পরে এবার বড় কোশ্চেন সলভ করবো। বড় কোশ্চেন তোমাদের কোনগুলো প্রয়োজনীয় এবিটি এর বা
পর্ষদে যেটা প্রয়োজনীয় সেটা আমাদের কমেন্টে জানাতে থাকো। সেই অনুযায়ী আমরা বা কোন পেজগুলো দরকার, কোন পেজগুলো আটকাচ্ছে, সেই পেজগুলো, যেই পেজগুলো তোমাদের দরকার বা আটকাচ্ছে বা যেই পেজগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো জানাতে থাকো, আমরা সেই পেজগুলো সলভ করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।